সেই 13ই জুন শনিবার ছিল। এমনই একটা ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর নয়, এ এক বিভীষিকাময় কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের মা সুমনের বাপের উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিল আর সারা রাত বাড়ি আসে নাই। পরের দিন নুরুর পুকুরের পাশের এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া শরীর। আর সেদিক থেকে ঠিক 29 দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছিল। যাই হোক, সুমনের মা বিষ খেয়ে মারা যাবার 43 দিনের দিন সুমনের বাবা নতুন একটা বউ নিয়ে এলো। কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপ ভাবতেও পারেনি। প্রথম কয়েকদিন ভালোই চলল, তারপর শুরু হলো নতুন বইয়ের আসল চেহারা প্রদর্শন। ছোট সুমনটা তখন কেবল 6-7 বছরের, কিন্তু এই ছোট্ট ছেলেটার সাথে সৎ মা নানাভাবে অত্যাচার শুরু করলো। সৎ মায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাইরে তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকতো। আর তেমনি একদিন ভর দুপুরবেলা সুমন তাল গাছের নিচে বসে আছে, এমন সময় পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখলো। মাকে দেখে আনন্দে আটখানা সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎমা আর বাবার বিরুদ্ধে হাজারো অভিযোগ একে একে তুলে ধরল। কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে বাবা আর আদর করে না, সব কথা। ছোট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেললো আর সুমনকে বলেছিল, যা বাপ, বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। মা মহা খুশি। সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল, কিন্তু কেউ ওর কথার কর্ণপাত করলো না। আমার কাছে এসে আমাকে জাপটে ধরে বলল, ও কাকা, আমি না মাকে দেখেছি। আমি ওকে কাছে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করলাম, কি দেখেছি, কিভাবে দেখেছে, আর কি কি কথা হয়েছে, সব কিছু। 7 বছরের ছোট্ট সুমন গটগট করে সব কথা বলে গেল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না, এমনকি ছোট সুমনকেও কিছু বললাম না। থাক না, বেচারা মায়ের ফিরে আসার সান্ত্বনা নিয়ে, তাও যদি ও একটু ভালো থাকে। সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত। সুমনের নতুন মা যেখানেই যা সেখানেই ভয় দেখাতো। এমনকি একবার তো কাঁচা পায়খানার মধ্যে উবুর করে পুঁতে ফেলতেও চেয়েছিল। ভাগ্যিস সেদিন হুজুরের বউ পায়খানা ভাঙার শব্দে এগিয়ে এসেছিল, তা না হলে সেদিনই সংসারে কেল্লাফ হতে। তারপর থেকে সৎমা একা টিউবওয়েলে পড়েও যেত না। কিন্তু কদিন আর এভাবে থাকা যায়? ভয়ে ভয়ে মহিলা বাপের বাড়ি চলে গেল কয়েকদিনের জন্য। আর সেই কয়েকদিন আর কিছু দেখল না। সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল, মাদুলি, পানি পড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পর আবার এই বাড়িতে ফিরে এলো। আর কবিরাজের উপর দৃঢ় ভরসায় সব কিছুকে তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন এই নব্য পাখনাযুক্ত মহিলারও শেষ দিন চলে এলো। সুমনের সৎমা বাড়িতে এলো প্রায় মাসখানেক, আর কিছুই দেখলেন না। ভাবলেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব। রাত বিরেতে হঠাৎ করে ঘরের বাইরে গরু হেঁটে চলার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে এমন শোনা যেত। মনে হতো এই জানালাও ওপাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে। এমনকি সৎমা 2-1 দিন সে কথা শোনার চেষ্টা করলো না, তাও না, জানালার সাথে কান পেতে থাকলো। কিছু কিছু বুঝতে পারলো না, বরং ফিসফিসানি শব্দ শোনা যেত শুধু। এভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সৎমায়ের গাপের উপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলায় হঠাৎ করে বাড়ির পাশের আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। সে কি, এই ঝাঁকি না সেই ঝাঁকি, না দেখলে কেউ
বিশ্বাস করবে না। যাই হোক, এত কিছু 1 বছর ধরে চলতে থাকলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে, এসে বলল, ও কাকা, কাকা মা তো আর আসলো না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, দূর বেটা, এত ভাবছিস কেন, মা আসবে নি। ভাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল। ওর চোখ মুখ চকচক করে উঠল। তারপর ভোঁ দৌড় দিয়ে বাড়িতে। সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়, কেন এমন করছে? আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলে এলো। প্ল্যান সেট করব বলে স্থির করলাম, কিন্তু কিভাবে? এর আগে একটা কথা বলে রাখি, আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত। ও আমাকে কয়েকটা কবিরাজির বইও দিয়েছিল, আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিছু আমলও করেছি। শ্মশান থেকে পয়সা, হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই, কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো হয়ে ওঠেনি। আর আমার মা একদিন সেই সব কবিরাজির বই ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল, আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্য। সেই পুরানোর হাত থেকে 2-1টা বই রক্ষা পায়। তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করলাম। খুব মনোযোগ সহকারে পড়ে পড়ে করণীয় কাজগুলো লিখে রাখলাম। প্ল্যান সেট করতে অন্তত আরও 2জনকে দরকার, যারা আমাকে শক্তি দিতে পারে। অনেক ভেবেচিন্তে আমার বাল্যবন্ধু শফিকুল আর জাকিরকে সব কিছু খুলে বললাম। ওরা রাজি হয়ে গেল। তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস, যেমন মোয়া, সেট, আতপ চাল, আগরবাতি, শ্মশানের পৌনে 2 টাকা, মরা মানুষের বিছানার চাদরের টুকরো, সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম। তারপর এলো কাঙ্ক্ষিত রাত, 13 জুন 2009, শনিবার, ঘুটঘুটে কালো এক রাত। আমরা কজন রাত 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। জাকিরের বাড়িতে সেদিন কেউ ছিল না। সবাই পুত পবিত্র হয়ে মাটিতে প্ল্যানচের ছক আঁকলাম। তারপর বইয়ের নির্দেশনামা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। আর রাত 1টা নাগাদ 3জন মুখোমুখি বসে আছি। আমি প্ল্যানচেটের জন্য কালী ষষ্ঠী মন্ত্র জপ করলাম। তারপর আত্মামাং মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম। তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো। আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায়, ভয় পেলে নিঘাত মৃত্যু। কিন্তু তারপরেও আমারই ভয় ভয় লাগতে শুরু করতেই নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত জোরে করে ধরলাম, আমার অন্য হাত শ্মশানের হাতটার উপর। আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না। একটা জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু তফাতে। আমি বললাম, কে? ছায়ামূর্তি হাসতে হাসতে বলল, কিরে, আমাকে চিনতে পারিস নাই? আমি তোর ভাবি, আমাকে ডাকতেই তো এইসব করা, তাই না? হা 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 হা। আমি বললাম, হ্যাঁ। সুমনের মা বলল, আমি অনেক সুযোগ খুঁজতেছিলাম তোর সাথে দেখা করার, কি সুযোগ পাই নাই, আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এমন করলে কেন, আর এখনই বা এমন করতেছো কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল, কেন তুই জানিস না কেন আমি এমন করেছিলাম আর কেন করতেছি? সুমনের বাপ ওই মাগির জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ কইরে আমি বিষ খেলাম, আর ওই মাগি আমাকে মরতে না মরতেই আমার ঘরে ঢুকলো। আমার ছোট শাওয়ালের সাথে কি খারাপ ব্যবহার না করে, আমার শাওয়ালাও জন্য কাঁদে। আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না, এমনকি কোনো মহিলাকেও না। ধীর কণ্ঠে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতে যাব, অমনি সুমনের মা বলল, তুই আর এসব করিস না। তবে এসব কিছুই না, আমি এমনিই তোর সাথে দেখা করতে এসেছিলাম, একটা সংবাদ দিতে। আমি কৌতূহলে জিজ্ঞাসা করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার ফুপাতে ফুপাতে বলল, আমি আমার ঘরে
কাউকে থাকতে দেব না, এমনকি দুনিয়াতেও না। ওই মহিলার সময় শেষ হয়ে গেছে, আমি ওকে পানির মধ্যে চুবাইয়া আসিছি। হা হা হা। যা, আর এসব করিস না কখনো। আমি হব্বতব্ব লেগে গেলাম। কি, সত্যিই নাকি? ঘর আবার কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নয়। জাকির আর শফিকুল তো ভয়ে চুপসে আছে। শফিকুল যেন বলতে চেয়েও বলতে পারছেন না। সুমনদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কি যেন হয়েছে সেখানে। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম, তারপর তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম ঘটনার আকস্মিকতায়। এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছি না।